প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে ক্লাস 10 এর 8 নম্বর চ্যাপ্টার লম্ববৃত্তাকার চোঙ এর উপরে আমি কিছু অঙ্ক করাবো। কষে দেখি 8। তো এই যে অঙ্কগুলো করাবো তার মধ্যে আমি 3টা অঙ্ক আজকে করিয়ে দেবো। প্রথম অঙ্কটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বরটা অঙ্ক দেখো, এরপরেও কিছু অঙ্কগুলো করাবো। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো খুঁটে খুঁটে দেখেছি। দেখার পরে আমার মনে হয়েছে যে এই 3টা অঙ্ক তোমাদের যদি করে দিই, তাহলে 3টে অঙ্কের ধারণাকে কাজে লাগিয়ে বাকি অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। এর আগে বলে রাখি যে আমি গতদিন এই লম্ববৃত্তাকার চোঙের উপরে একটা থিওরি ক্লাস বা ধারণাগত ক্লাস নিয়েছিলাম, যেখানে এই লম্ববৃত্তাকার চোঙ সংক্রান্ত যত রকম প্রশ্ন আসে বা সমস্যা থাকতে পারে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আগে গিয়ে দেখো, তাহলে আজকের অঙ্ক বুঝতে তোমাদের আর অসুবিধা হবে না। আমি কিছু ফর্মুলা ব্যবহার করব, সেই ফর্মুলার ব্যাখ্যা আমি দেবো না। ফর্মুলাগুলো ডাইরেক্ট আমি অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব, কারণ ফর্মুলার ব্যাখ্যা আমি ধারণাগত ক্লাস বা থিওরি ক্লাসে অলরেডি আলোচনা করে দিয়েছি। তো 11 নম্বর অঙ্কটা আমি পড়ে দেখি কি আছে। 11 নম্বর অঙ্কে বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ আকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তো যে ইনফরমেশন গুলো আমার কাছে আছে সেটা বলছে যে একটা লম্ববৃত্তাকার ট্যাঙ্ক আছে। তোমরা দেখবে ছাদের উপরে যে ট্যাঙ্ক গুলো থাকে, যার মধ্যে জল থাকে, সেই ট্যাঙ্ক গুলো লম্ববৃত্তাকার হয়, গোলাকার লম্ববৃত্তাকার হয়। তো সেরকম একটা ট্যাঙ্কের কথা বলা আছে, যার হাইটটা উপর থেকে নিচে পর্যন্ত যে হাইট, সেটাকে আমরা হাইটটাকে এইচ অক্ষর দিয়ে প্রকাশ করেছি, বড় হাতের এইচ। তো হাইটটা বলছে 9 মিটার, 9m লিখেছি, 9 মিটার। তো হাইট বোঝা গেল 9 মিটার। এইবার এই সম্পূর্ণ জলপূর্ণ আকৃতির ট্যাঙ্ক থেকে একটা পাইপ লাগানো আছে, ছোট্ট একটা পাইপ লাগানো আছে। সেই পাইপ দিয়ে 1 মিনিটে, 225 মিটার বেগে, 225 মিটার বেগে, এত মিটার বেগে এই পাইপ থেকে জল বেরিয়ে পড়ে যাচ্ছে। এবং যে পাইপটা যতটা পুরু, যতটা আহ, মোটা, সেটার মাপ দেওয়া আছে। পাইপটার ব্যাস নাকি 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। ভালো করে লক্ষ্য করো, এখানে ইউনিট গুলোকে একটু লক্ষ্য করতে হবে। এখানে ইউনিট উচ্চতা, ট্যাঙ্কের উচ্চতা মিটারে আছে, এবং জল যতটা স্পিডে বেরিয়ে যাচ্ছে, যতটা বেগে বেরিয়ে যাচ্ছে, সেই বেগটাও কিন্তু, বেগের ইউনিটটাও কিন্তু মিটারে আছে। কিন্তু পাইপটা যেহেতু সরু, কাজেই পাইপের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। অর্থাৎ পাইপটাকে যদি আমি এইভাবে আঁকি, তাহলে বুঝতে পারবো, আমি আলাদা করে আঁকছি, পাইপটার একটা মুখের ছবি আঁকছি। মুখের ছবি যদি আঁকি, তাহলে এটা যদি পাইপের কেন্দ্র হয়, জানো পাইপের মুখটা একটা বৃত্ত হয়, বৃত্তাকার হয়। এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্রের মধ্যে দিয়ে যে সরলরেখাটা পাস করছে, পরিধি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, এটাকে যদি আমি এ বি নাম দিই, তাহলে বলে দিয়েছে এ থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্যটা হচ্ছে, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য, সেই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। তাহলে আমি ধরি এর ব্যাসার্ধ হচ্ছে আর, ছোট হাতের আর ধরছি। ব্যাসার্ধ কি ধরলাম? ছোট হাতের আর ধরলাম। কার ব্যাসার্ধ? ছোট হাতের আর ধরলাম, পাইপের ব্যাসার্ধ ছোট হাতের আর ধরলাম। তো যদি পাইপের ব্যাসার্ধ ছোট হাতের আর হয়, তাহলে ব্যাস কি হচ্ছে? একটা হচ্ছে আর, এই পাশটা হচ্ছে আর, তাহলে ব্যাস হয়ে যাচ্ছে 2r। বইয়ে বলে দেওয়া আছে 2r, যেটা কিনা ব্যাস, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তাহলে আর সমান কত আমাকে বের করতে হবে? আর সমান 3 সেন্টিমিটার হবে। তাহলে দেখো, সমস্ত জায়গায় একক কিন্তু দেওয়া আছে মিটারে, শুধুমাত্র একটা জায়গায় 6 যেটা লেখা আছে সেটা দেওয়া আছে সেন্টিমিটার। তো আমি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নেব, সবগুলো একই এককে লিখবো। তো তোমরা জানো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। মিটারের পরে দুঘর নামলে পরে সেন্টিতে পাওয়া যায়, অর্থাৎ সেন্টিমিটার পাওয়া যায়। ক্লাস 5 তোমরা পড়েছো কিলো, হেক্টর, ডেকা, মিটার, মিটারের তারপরে ডেসি, তারপরে সেন্টি। 3 ঘর নামছি মিটারকে ধরে। তাহলে 3 ঘর নামা মানে আমাকে এই সেন্টিমিটার থেকে যদি মিটার করতে হয়, তাহলে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে আমি সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে এটা লেখা আছে, তাহলে 2r সমান, পরের লাইনে গিয়ে লিখছি, 100 দিয়ে ভাগ করছি 6, তাকে 100 দিয়ে ভাগ করছি, এত সেন্টিমিটারটা তুলে গিয়ে মিটার লিখলাম। এবার কাটাকুটি করো, 2 কে 6 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3। তাহলে আর সমান যেটা পেলাম, আমি আর কাকে ধরেছিলাম? আর ধরেছিলাম হচ্ছে যে পাইপটা, সে পাইপের ব্যাসার্ধ। তাহলে লিখে নেবে, ধরি পাইপের ব্যাসার্ধ সমান আর। ধরি, আমি এটা লিখে নিচ্ছি, ধরি পাইপটির ব্যাসার্ধ আর।
আর এর মান তোমরা জানলে, আর এর মান হচ্ছে 3/100 মিটার। এবার বলে দিয়েছে এই যে 225 মিটার বেগে জলটা পড়ছে, এটা কিরকম জল পড়ছে বলছে প্রতি মিনিটে, মানে 1 মিনিটে এতটা জল বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে জলের একটা বেগের কথা বলা আছে। তাই যদি হয় তো জানতে চেয়েছে যে এই যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে যে জলপূর্ণ অবস্থায় আছে, এই ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত। ট্যাঙ্কের ব্যাস, ব্যাস মানে জানো, ব্যাস বলতে বোঝায় এটাকে যদি, এই বিন্দুটাকে যদি পি বলি আর এই বিন্দুটাকে যদি আমি কিউ বলি, দুই প্রান্তের বিন্দু, তাহলে দুই প্রান্তের বিন্দু যদি যোগ করা যায়, সেই যোগ করলে কতটা দূরত্ব হবে সেটা বের করতে বলছে। এখানে পি কিউ যতটা হবে ঠিক একই রকম ভাবে এখান থেকে এই পর্যন্ত একই নাম হবে। এখানে যদি আমি এল এম নাম দিই তাহলে পি কিউ আর এল এম সমান হবে, কারণ পাইপটা যেহেতু লম্ববৃত্তাকার চোখ, পাইপটা একই রকম মোটা হবে। তো মোটা হলে দুই প্রান্ত একই রকম ব্যাসার্ধ সম্পূর্ণ হবে, অর্থাৎ একই রকম মোটা হবে। এখান থেকে পি কিউ এর মান বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এর যে ব্যাসার্ধ, অর্থাৎ ট্যাঙ্কের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ কোথা থেকে মেজারমেন্ট করে, ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে মেজারমেন্ট করে। এই যে এটা একটা বৃত্ত হয়েছে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ব্যাসার্ধ কেন্দ্র থেকে মেজারমেন্ট করে, পরিমাপ করে। আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। বড় হাতের আর কেন বড় হাতের আর বুঝতে পারছো, ছোট যে ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান বড় হাতের আর আছে, আর লম্বতা দেওয়া আছে এল থেকে পি পর্যন্ত, আর উচ্চতা এল থেকে পি পর্যন্ত সেটা হচ্ছে 9 মিটার। 9 মিটারটা লিখে বড় যে এটা হচ্ছে ট্যাঙ্কের ব্যাসার্ধ আমি বড় হাতের আর পর্যন্ত যে হাইট হচ্ছে পার্থক্যে বোঝাচ্ছে, দুটোকে আলাদা করে। এইবার বলছে যে ট্যাঙ্কটার মধ্যে তুমি এখানে লিখে নেবে জলটা যে ধরি তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি যেটা ট্যাঙ্কের মধ্যে কতটা জল রয়েছে, যে ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান বড় হাতের আর ধরে আয়তন, উচ্চতা দেওয়া আছে এল থেকে পি পর্যন্ত, উচ্চতা এল থেকে পি পর্যন্ত সেটা হচ্ছে 9 মিটার। লম্বমিটারটা লিখে নেবে। তাহলে এটা হচ্ছে আয়তন থেকে ভেতরে কতটা জায়গা আছে, ট্যাঙ্কের আয়তনের তোমরা ফর্মুলা জানো। এইবার বলছে যে ট্যাঙ্কের মধ্যে যে জল রয়েছে, সেই জলটা এই পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো ট্যাঙ্কের মধ্যে কতটা জল রয়েছে, ট্যাঙ্কের মধ্যে ততটাই জল থাকে, সেজন্য কতটা আয়তন আছে। তাহলে এই লম্ববৃত্তাকার যে চোঙ সমান, যেটা কিনা ট্যাঙ্ক, সেই লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্কের আয়তন কত, ভেতরে কতটা জায়গা আছে, তাহলে ট্যাঙ্কের আয়তনের তোমরা ফর্মুলা জানো। তাহলে আমি লিখছি যে ট্যাঙ্কের আয়তন, তাহলে আমি এইখান থেকে আমাকে যেটা অঙ্কে বের করতে বলেছে, ভালো করে, যেহেতু এটা লম্ববৃত্তাকার সেজন্য কতটা পি থেকে কিউ পর্যন্ত কত, পি থেকে কিউ পর্যন্ত কত, যেটা বের করতে বলেছে সেটা আমি উপরে লিখে রাখি। পি থেকে কিউ পর্যন্ত এইচ যেটা বেরোবে সেটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। তাহলে পি থেকে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এইচ মানে হচ্ছে উচ্চতা। তাহলে আমি এইখান থেকে আমাকে যেটা অঙ্ক বের করতে বলেছে, ভালো করে লক্ষ্য করো, আমাকে অঙ্ক বের করতে হবে, বের করতে হবে। পি থেকে কিউ পর্যন্ত গেলে প্রথমে আমরা আর কে বের পর্যন্ত কত, তো যেটা বের করতে বলেছে সেটা আমি উপরে একবার লিখে রাখি। পি থেকে কিউ পর্যন্ত বেরিয়ে যাবে, আমাকে যেটা বেরোবে সেটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য হবে। এটা আমি পি থেকে কিউ আমাকে বের করতে হবে। ট্যাঙ্কের যে আয়তন, আয়তনের মধ্যে ব্যাসার্ধ যদি পাই আর স্কয়ার এইচ হবে, আমি কিন্তু এখানে আর এর মান জানি না, এটা আমাকে বের করতে হবে। আর এর মানটা লাগবে, ব্যাসার্ধ আর এরটা লাগবে ব্যাস বের করতে গেলে। তো আমি এখানে এইচ এর মান জানি, এইচ এর মান 9 বলে দেওয়া আছে, তাহলে আমি যেটুকু জানি সেটা হবে, এটা আমি এখানে পাই আর স্কয়ারের জায়গায় আর স্কয়ার লিখলাম। ট্যাঙ্কের যে আয়তন, এইচ মানে হচ্ছে আয়তনের মধ্যে নাই পাই আর স্কয়ার, ট্যাঙ্কের মধ্যে যে পরিমাণ জল এখানে আর এর মান জানি না, এটা আমাকে বের করতে হবে। আর এর মানটা লাগবে ব্যাসার্ধ, এবার এই জলটা খালি করে দিই ব্যাস বের করতে, এই পাইপটাকে ছোট। আমি এখানে এইচ এর মান জানি, এইচ এর মান 9 বলে দেওয়া আছে, দেখে আমি যেটা জানি সেই ব্যাপারটা দেখছি। পাইপ দিয়ে কতটা জল জায়গা আর স্কয়ার লিখলাম, পাইপ দিয়ে কতটা জল বের হচ্ছে সেইটার পরিমাণ দেওয়া আছে। তো পাইপ দিয়ে যে জলটা বের হচ্ছে পরিমাণ জল আছে, জলের পরিমাণ হচ্ছে পাই আর স্কয়ার 9, 1 মিনিটে 225 মিটার জল। এবার এই জলটাই খালি করে দিচ্ছি মিটার এই পাইপটা দিয়ে, জলের দৈর্ঘ্য অতিক্রম। এবার আমি ট্যাঙ্কের যতটা দৈর্ঘ্য দেখে নিলাম, যত পাইপের বেড়ে যাচ্ছে সেই পাইপটা দিয়ে কতটা 25 মিটার। তোমরা জানো পাইপ দিয়ে দূরত্ব মানে কি হচ্ছে, সেই দূরত্ব হচ্ছে। তো পাইপ দিয়ে যে জলটা বের হচ্ছে, বেগ বলে দেওয়া আছে, বেগ কত বলে দেওয়া আছে, বেগ বলে দেওয়া আছে 225 মিটার জল। বেগ মানে কি, বেগ মানে হচ্ছে দূরত্ব, তো জলের দৈর্ঘ্য অতিক্রম করছে, জল যতটা দৈর্ঘ্য অতিক্রম করছে, যতটা দূরে যাচ্ছে, 225 মিটার যেটা বেরোচ্ছে জলটা 225, সেই দূরত্বটা কত অতিক্রম করছে, দূরত্ব মানে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে। সময় কত হচ্ছে, সময় বেগ বলে দেওয়া আছে, প্রতি মিনিটে বলে দেওয়া আছে, বেগ জল দেওয়া আছে 225 প্রতি মিনিটে যদি 225 মানে কি বেরিয়ে যায়, হচ্ছে সময় হচ্ছে 1 মিনিট বাই সময় হচ্ছে 225 মিটার বাই সময়। তাহলে বেগ কত হলো, এই যে 225 মিটার যেটা বেরোচ্ছে জলটা, এক দিয়ে ভাগ করলে 225 হচ্ছে, তাহলে বেগ 225 তার মানে যেটা দাঁড়াচ্ছে সময় কত, মানে এটা দাঁড়াচ্ছে যে আমি ধরে নিতে পারি মিনিটে 225 মিটার জল অতিক্রম করছে। 25 মিনিট, সেই প্রতি মিনিটে যদি 225 মিটার জল বেরিয়ে যায়, তাহলে সময় হচ্ছে 1 মিনিট 25 মিটার, সেই দৈর্ঘ্যটা 225 মিটার। এখানে যেমন দৈর্ঘ্যটাকে লিখেছিলাম, বেগ আমি দেখতে পাচ্ছি 225 কে এক দিয়ে ভাগ করলে 225 হচ্ছে, 9 মিটার হচ্ছে। এখান থেকে যে দৈর্ঘ্যটার মানে যেটা দাঁড়াচ্ছে, সেই দৈর্ঘ্যটা মানে এটা দাঁড়াচ্ছে যে আমি ধরে নিতে পারি 225 মিটার যতটা পথটাকে আমরা লিখতে পারবো, সেই পথটা হচ্ছে যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে, সেই 25 মিটার 225 মিটার, এই দৈর্ঘ্যটাকে আমরা ছোট আকারে এখানে যেমন
আমরা অঙ্কটাকে লিখেছিলাম যে পাইপটা যে এল থেকে পি পর্যন্ত হাইট ছিল, সেই দৈর্ঘ্যের মান হচ্ছে এখান থেকে যে দৈর্ঘ্যটা ভালো করে লক্ষ্য করো, এই দৈর্ঘ্যটা পাইপটাকে যদি আমি সোজা করে লিখি 225 পাইপে যে জলটা বেরোচ্ছে আমরা লিখতে পারবো এইচ গোলাকার ভাবে বেরোচ্ছে 225 পাইপের মুখটা যদি গোল হয় ছোট হাতের এইচটা কি লিখলাম স্যার? ছোট হাতের বেরোবে লিখলাম। এবার যে পাইপটা যে ছবি এখানে আঁকি লক্ষ্য করলে দেখতে পাবে সেই দৈর্ঘ্যের মান হচ্ছে মনে করো 225 পাইপে যে জলটা বেরোচ্ছে, পাইপের ছবি পাইপটাকে যদি আমি সোজা করে বেরোচ্ছে, অর্থাৎ পাইপে যে জলটা বেরোচ্ছে সেই পথটা হচ্ছে 225 মিটার। গোলাকার ভাবে সেটা হয়ে গেল হাইট। পাইপের আর পাইপের ব্যাসার্ধ গোল কত? হয় তো পাইপের জলটাও ব্যাসার্ধ এখানে হচ্ছে গোলাকার 3 পাই ভাবে বেরোবে। পাইপের ব্যাসার্ধ এবার আমরা দেখে নিয়েছি। যদি আমি পাইপের ছবি এখানে আঁকি লক্ষ্য করলে দেখতে পাবে এরকম লম্ববৃত্তাকার ছবি পাইপ আঁকি। নিচে একটা লম্ববৃত্তাকার পাইপে যে জলটা বেরোচ্ছে, পাইপের মধ্যে যে জলটা বেরোচ্ছে, সেই জলটা বেরোচ্ছে সেই লম্ববৃত্তাকার পথ। এখন দেখি প্রতি মিনিটে পাইপে কতটা জল বেরোচ্ছে। তো সেটা হয়ে গেল হাইট। পাইপে কতটা জল পাইপের বেরোচ্ছে ব্যাসার্ধ কত? সেটা দেখি। পাইপের ব্যাসার্ধ তো এখানে পাইপের হচ্ছে মধ্যে 3 বাই 100। পাইপের মধ্যে কতটা জল ধরছে তাহলে পাইপ জলটা নিজে ধরছে যতটা সেটা আমরা বলতে পারবো যে এখান থেকে নিজে একটা যদি জল ধরে যে পাইপের মধ্যে যে জলটা বেরোচ্ছে সেই জলটা পাইপে প্রতি মিনিটে যে জলটা প্রতি মিনিটে পাইপ দিয়ে কতটা জল বেরোচ্ছে, জলের যে আয়তন কতটা জল কতটা পরিমাণ বেশি বেশি সেটা দেখছে ট্যাঙ্কে পাইপের মধ্যে দিয়ে পাইপের মধ্যে কতটা জল ধরছে, সেই জলটা আয়তন ধরছে যত পাইপের যতটা সেটা আমরা বলতে পারবো যে জায়গা এখান থেকে এই পর্যন্ত যদি জল ধরে তাহলে তার হাইটটা হচ্ছে 225 মিটার। মানে সব পাইপে ধরেছি, পাইপটা ছোট জলটা ছোট হাতে ধরেছি। আরটা কি থাকছে জলের যে আয়তন, জলটা যতটা পরিমাণ বেরিয়ে যাচ্ছে, যতটা দৈর্ঘ্যের মধ্যে সেটাই কিনা উচ্চতা হিসাবে স্ট্রেট হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে। তার আয়তন দেখো পাইপে যত জোরে জল বেরোবে জায়গা আছে, যদি পাইপ দিয়ে বেশি জোরে জল বেরোবে তাহলে ট্যাঙ্কের জল তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে, খালি হয়ে যাবে। সব ছোট হাতে ধরেছি, পাইপটা ছোট বলে জল পড়ে ছোট হাতে ধরছে। তাহলে এই ট্যাঙ্কের জল ব্যাসার্ধটা বেরিয়ে যেতে বেশি সময় লাগে, কিন্তু পাইপে এর কতটা স্পিডে জল অতিক্রম করছে সেটাই কিনা উচ্চতা হিসাবে তার উপর নির্ভর করছে ট্যাঙ্কের জলটা কত সময় পাইপ দিয়ে যত জোরে জল বেরোবে। তো পাইপের সেই বেশি জোরে অতিক্রম করছে সেই দূরত্বটা দেওয়া হয়ে যাবে খালি হয়ে যাবে। তাহলে আমরা এই আস্তে আস্তে জল দূরত্বটাকে কাজে লাগিয়ে হিসাব করে দেখব যে যদি এই দূরটা বেরিয়ে যেতে বেশি সময় লাগতো তো পাইপ স্পিডে জলটা বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে কতটা গতিবেগে জল পড়ছে তার উপর ট্যাঙ্কের জল খালি হতে কত সময় ফাঁকা হবে বা খালি। আবারও বলছি তো পাইপের বেরিয়ে যদি পাইপ দিয়ে জল জোরে বেরোয় সেই দূরত্বটা দেওয়া তাহলে খালি হবে মিটার। তাহলে আমরা এই পাইপ দিয়ে জল দূরত্বটাকে কাজে লাগিয়ে হিসাব করে দেখব যে যদি এই দেখা গেছে যে পাইপ এই এতটা স্পিডে জলটা খালি করতে 36 মিনিট টাইম লাগছে। তো ফার্স্ট আমরা দেখি ট্যাঙ্কের জল খালি হতে কত সময় বেরিয়ে গেল। তো 1 মিনিটে যে পথ অতিক্রম করছে যে এইচটা যদি পাইপ দিয়ে জল জোরে বের 25 তাহলে আমরা লিখছি ট্যাঙ্কের জল খালি হবে। পাইপের মধ্যে যতটা জল থাকে পাইপ দিয়ে জল ধীরে ধীরে বের আর স্পারে এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। পাইপ দেখা যাচ্ছে যে পাইপ তো সেটা হচ্ছে পাইপ জল খালি করতে 36 আর সমান জানি আমি। তো ফার্স্ট আমরা দেখি যে 1 মিনিটে কতটা জল বেরিয়ে গেল। 1 মিনিটে যে পথ অতিক্রম করছে যে এইচটা হচ্ছে সেই এইচটা দেখলাম হচ্ছে 225 তাহলে আমরা লিখছি 1 মিনিটে পাইপের মধ্যে যতটা জল থাকছে সেটা হচ্ছে পাই আর আমরা এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। পাইপের আয়তন জল বেরিয়ে যাচ্ছে সেটা পাই জায়গা পাই পরিমাণ জল বেরিয়ে হবে না। আর সমান জানি পাইপ দিয়ে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা মাপলাম 1 মিনিটে জলটা বেরোচ্ছে যে বলে যাচ্ছে এটা হচ্ছে জলের মান। তাহলে 36 মিনিটে কতটা জল বেরোবে জানি আমি। 36 মিনিটে যে জলটা বেরোচ্ছে সেটা হচ্ছে পুরো ট্যাঙ্কের জল। পুরো ট্যাঙ্কের ভিতর যে জলটা আছে সেই জলটা যতটা জল বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে সেটা দেখতে পাচ্ছি যেটুকু জল বেরোচ্ছে জল বেরিয়ে যাচ্ছে এইটুকু জল। 36 মিনিটে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা মাপলাম অর্থাৎ পুরো জলটা বেরিয়ে জলটা বেরোলে আমি লিখবো যে বলে যাচ্ছে 36 মিনিটে। তাহলে 36 মিনিটে কতটা জল বেরোবে, কারণ 36 মিনিটে যে জলটা বেরোচ্ছে সেটা হচ্ছে পুরো ট্যাঙ্কের জল। পুরো ট্যাঙ্কের ভিতর যে জলটা আছে সেই জলটা বেরোতে 36 মিনিট টাইম লাগছে। তাহলে 1 মিনিটে জল বেরোচ্ছে যতটা জল বেরিয়ে এইটুকু জল 36 মিনিটে তার 36 গুণ বেশি জল বেরোবে আর এর ভ্যালু পুরো জলটা বেরিয়ে যাবে। তাহলে আমি লিখবো এইচ এর ভ্যালু লিখলাম 36 মিনিটে 36 অর্থাৎ 1 মিনিটে জলতে যতটুকু জল বেরোচ্ছিল 36 মিনিটে জল বেরোয় গুণ বেশি জল পাইপ দিয়ে এজন্য 36 জল বের হয় যেটা গুণ করে দিয়েছে। এবার শর্তানুসারে আমরা যেটা দেখতে পাবো যে ট্যাঙ্কের মধ্যে যে জলটা ছিল ট্যাঙ্কের আয়তন মানে আর এর যে জলটা ধরছিল সেই জলটা হচ্ছে এইটা এইচ এর ভ্যালু লিখলাম আগে সেই জলটা হচ্ছে পাই অর্থাৎ 1 মিনিটে জল যতটুকু জল বেরোচ্ছিল 36 জল বেরোচ্ছে 36 গুণ বেশি জল বেরোচ্ছে সেই জলটাই এই যেটা গুণ করে দিয়েছে পাইপ দিয়ে বেরিয়ে। এবার শর্তানুসারে আমরা যেটা দেখতে পাবো 36 মিনিটে যতটা জল ট্যাঙ্কের মধ্যে যে জলটা পুরোটা জল দুটো সমান আয়তন তাহলে ট্যাঙ্কটা খালি জলটা কি করে সেই জলটা হচ্ছে 36 মিনিটে খালি হওয়ার অর্থ হচ্ছে যে ট্যাঙ্কের মধ্যে সব জল বেরিয়ে ট্যাঙ্কের মধ্যে যে সব 9 যতটুকু জল আছে সেই জলের পরিমাণটা সেই জলটাই 36 মিনিটে পাইপে যতটা বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে সমান বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে 36 মিনিটে যে এই 36 মিনিটে যতটা জল বেরিয়ে যাচ্ছে খালি হয়ে গেছে ট্যাঙ্কের পুরোটা জল দুটো সমান এই পরিমাণ তাহলে ট্যাঙ্কটা খালি হচ্ছে কি করে 36 মিনিটে 36 মিনিটে খালি হওয়ার অর্থ হচ্ছে যে ট্যাঙ্কের মধ্যে সব জল বেরিয়ে ট্যাঙ্কের মধ্যে যে সব আমরা লিখবো যতটুকু জল আছে সেই জলের পরিমাণটা 36 মিনিটে পাইপ দিয়ে যতটা বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে সমান।
তাহলে এই যে 36 মিনিটে যে ট্যাঙ্ক থেকে জলটা বেরিয়ে গেছে এবং খালি হয়ে গেছে, খালি হওয়ার ট্যাঙ্কের মধ্যে জল এই পরিমাণ জল ট্যাঙ্কের মধ্যে যেটা ছিল সেটা খালি করে দিয়েছে। তাহলে দুটো সমান সমান বলে খালি হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো শর্তানুসারে আমরা লিখবো, ঠিক লিখেছি না, হ্যাঁ একটু ভুল লিখেছি, দেখো এখানে পাই আর স্কয়ার এল ছিল, আর স্কয়ার আর এর মান কত ছিল, আর এর মান ছিল 3/100। তাহলে এখানে ট্যাঙ্কের মধ্যে জল ধরছিল, এটা তার এর মান পাই স্কয়ার তখন 3/, তাহলে এখানে একটা স্কয়ার হবে, বুঝতেই পারছো, স্কয়ার হবে পাই, পাই মানে পাই, আর আর মানে হচ্ছে না 3/100, একটু ভুল লিখেছি, দেখো এখানে পাই আর স্কয়ার যেমন আছে তেমন আমি লিখলাম, আর স্কয়ার ছিল, আর এর মানকে ভেঙে দিলে কত হবে 3/100, এটা দুই বার লিখতে পারি, স্কয়ার মানে দুটো তারের মানুষের গুণ, স্কয়ার হবে স্কয়ার তখন d 225 স্কয়ার হবে ইনটু, বুঝতেই পারছো এখানে স্কয়ার হবে পাই, পাই মানে পাই, আর আর মানে হচ্ছে এটা ক্যালকুলেশন করতে 3/100। তো দুই দিক থেকে ফার্স্টে যেটা করতে পারি, পাই যেমন আছে তেমন আমি লিখলাম, এদিকে দেখো স্কয়ারটাকে ভেঙে দিলে কত হবে 3/9 হয় 100, এটা 3 আর 3 করে 9 হচ্ছে ডান দিকের জিনিসের গুণ, সাথে বাঁ দিকের 9 কে ব্যালেন্স করে দিলাম, কেটে দিলাম 2, ডান দিকে যেটা পড়ে থাকছে সেটা দেখতে পাচ্ছি আর স্কয়ার সমান, এখানে কত আছে 225 করতে হবে। তো দুই দিক থেকে ফার্স্টে যেটা করতে পারি, পাই আর পাই ব্যালেন্স করে দিলাম, এদিকে দেখো 9 আছে, 3 আর 3 গুণ করলে কত আছে 9 হয়, 3 আর 3 গুণ করে 9 হচ্ছে ডান দিকের, সাথে বাঁ দিকের 9 কে ব্যালেন্স করে দিলাম, কেটে দেখতে পেলাম। তাহলে ডান দিকে যেটা পড়ে থাকছে সেটা দেখতে পাচ্ছি, আর এর মান কত হচ্ছে স্কয়ারটা সমান, ডান দিকে এখানে কত আছে 225 হয়ে গেলে ডান দিকে যেটা আছে 225 আছে, 225 কে আমরা লিখতে পারি 15 36 গুণিত 15, 15 সাথে 15 গুণ দিলে 225 হয়, 36 কে লিখতে পারি 6 গুণিত 6, ভেঙে ভেঙে লিখছি যতটা ভাঙা যায় 100, দেখতে পাচ্ছি দুইবার আছে। তাহলে আর এর মান কত হচ্ছে লিখলাম, দুইবার করে এই কারণে লিখলাম কারণ রুটের মধ্যে দুটো একই জিনিস থাকলে একটা বেরিয়ে ডান দিকে যেটা আছে 225 আছে, 225 কে আমরা লিখতে পারি একটা 15 বেরিয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ 15, 6 আছে, 6 এর জন্য একটা 6 বেরিয়ে গেল, 36 কে লিখতে পারি 6 গুণিত 6, ভেঙে ভেঙে লিখছি যতটা ভাঙা যায় 100, দুইবার আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এরকম দুইবার করে 15, দুইবার করে এই কারণে লিখলাম কারণ রুটের মধ্যে দুটো একই জিনিস থাকলে একটা বেরিয়ে আসে, রুটের মধ্যে দুটো 15 আছে 100, দুটো 15 এর জন্য একটা 15 বেরিয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ দুটো 6 আছে, 6 এর জন্য একটা 6 বেরিয়ে গেল, আর এখানে দেখতে পাচ্ছ 100 আছে, তো দুটো 100 এর জন্য একটা বেরিয়ে গেল। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 6 15 কত হচ্ছে 6 15 90, 90 আর নিচে হচ্ছে 100, কাটাকুটি করলে এক্ষেত্রে আমরা আর এর মান বের করলাম, আর এর মান কত বের হচ্ছে 9/10, 9/10 বেরিয়ে যাচ্ছে আর এর মান। তাহলে আমরা আর বলতে যেটা বোঝাচ্ছিল যে বড় যে ট্যাঙ্কটা ছিল তার ব্যাসার্ধের মান আমরা বের করতে পারলাম, তোমরা এখানে বুঝতে পারছো আমি কি করেছি। এবার আমাকে বের করতে হবে 2r, তো সেটাই বের করব। দেখো আর এর মান আমরা বের করেছি r = 9/10, আর এর মান আমরা 9/10 বের করেছি, এবার 2r বের করতে বলেছে, 2r মানে পুরো ব্যাসটা বের করতে বলেছে। তাহলে দুই দিকে আমি 2 গুণ দিয়ে দিতে পারি, আর এর বাদিকে 2 গুণ করে দিলাম, আর এর মান যেটা ছিল তার ডান দিকেও 2 গুণ করে দিলাম, আর কে লিখেছি আর সমান 9/10 লিখেছি, দুই দিকে 2 করে গুণ করে দিয়েছি, 2 গুণ করে দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হয়ে গেছে ব্যাস হয়ে গেছে। তো ব্যাসের মান আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যাসের মান বেরোলো, এটাকে কাটাকুটি করো, কাটাকুটি করলে কততে কাটবে 5 হচ্ছে, 5 দিয়ে কাটলে 1.8 হচ্ছে, অর্থাৎ 9 কে 5 দিয়ে ভাগ করলে হয় 1.8 মিটার, 1.8 মিটার। একে যদি কিলো একা ডেকা মিটার ডেসি সেন্টিমিটার করো, যদি সেন্টিমিটার আবার তুমি কনভার্ট করে দাও, এটাই উত্তর হয়ে গেছে। তুমি যদি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে 100 গুণ অবস্থা হবে, যেমন সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে 100 ভাগ দিয়েছিলাম, এবার যদি আমি মিটার থেকে মনে করি সেন্টিমিটার লিখবো তাহলে 100 গুণ দেবে। তো 100 গুণ দেওয়া মানে দাঁড়াচ্ছে 1.8, তার সাথে 100 গুণ দিয়ে দাও যদি, তাহলে একে তুমি সেন্টিমিটার লিখতে পারো, সেমি সংক্ষেপে সেন্টিমিটার। তো সেক্ষেত্রে দশমিক 2 ঘর পরে গিয়ে বসবো, অর্থাৎ 1.80 সেন্টিমিটার, সিএম লিখে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমার যে ট্যাঙ্কটা ছিল, বড় যে ট্যাঙ্ক যার মধ্যে জল ভর্তি ছিল, সেই ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 180 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছি। আমি এবার 15 নম্বর অঙ্কটা পড়ছি, দেখো কি লেখা আছে। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তো এইখানে যেটা বলে দেওয়া আছে যে একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, এরকম চোঙ রয়েছে, চোঙের উচ্চতাটা ডাইরেক্ট দেওয়া নেই, বলা আছে যে চোঙের যে ব্যাসার্ধ, চোঙের যা ব্যাসার্ধ হবে উচ্চতা তার দ্বিগুণ হবে। চোঙের ব্যাসার্ধকে আমরা কত ধরেছি, আর ধরেছি, চোঙের ব্যাসার্ধ আমি এখানে লিখেছি, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর,
যদি আর হয় তাহলে উচ্চতার যেটা হচ্ছে উচ্চতা তার দ্বিগুণ হবে, অর্থাৎ ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে উচ্চতা হয়ে যাবে 6। ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করে দিলে উচ্চতা হয়ে যাচ্ছে। তাহলে চোঙের ব্যাসার্ধ যদি আর হয়, অতএব উচ্চতা যেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারছি, আমরা এটা ধরে নিয়েছি, আর তাহলে উচ্চতাটা ধরা লাগবে না, উচ্চতা আমরা নর্মালি এইচ ধরি। উচ্চতার সমান হচ্ছে 2r, দ্বিগুণ মানে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ ছিল আর, তার সাথে 2 গুণ করে দিয়েছি, উচ্চতা পেয়ে যাচ্ছি। এইবার বলছে যে এটা তো প্রথম অবস্থায় ছিল, যদি এরকম হয় এইবার আরেকটা শর্ত দিয়ে দিয়েছে যে ব্যাসার্ধ যেটা আছে সেই ব্যাসার্ধের তুলনায় উচ্চতা যদি 6 গুণ বেশি হয়, এখানে যেমন ব্যাসার্ধের তুলনায় উচ্চতা 2 গুণ বেশি, যদি ব্যাসার্ধের তুলনায় উচ্চতা 6 গুণ বেশি হয় তাহলে চোঙটা লম্বায় আর একটু বেড়ে যাবে। ব্যাসার্ধটা আগেও যেরকম যেরকম ছিল, মানে বোলটা যতটা ছিল আগের প্রথম অবস্থায়, এটা আমি সেই জন্য লিখেছি ফার্স্ট কন্ডিশন, প্রথম ক্ষেত্রে এরকম দেখতে ছিল, পরবর্তীতে দেখতে আহ, আহ, দৃশ্যটা পাল্টে গেল, মানে ঘটনাটা পাল্টে গেল। কেন পাল্টে গেল? পাল্টে এই কারণেই গেল কারণ বলছে দ্বিতীয় ক্ষেত্রে যদি ব্যাসার্ধ যা ছিল আগের মতোই আছে, কিন্তু উচ্চতা যদি 6 গুণ বেশি হতো, 6 গুণ বেশি হতো মানে যে এর উচ্চতা আমি এইচ ধরছি, এইচ ইকুয়াল টু 6r, এখানে যেমন দ্বিগুণ ছিল বলে 2r ধরেছিলাম, এর উচ্চতা 6r, 6 গুণ বেশি হচ্ছে, সেক্ষেত্রে হাইটটা বেড়ে যাবে, হাইটটা বেড়ে গেলে দুটোর আকৃতি চেঞ্জ হয়ে যাবে, দুটোর আকৃতি চেঞ্জ হয়ে গেল। তো প্রথম অবস্থায় যেটা ছিল সেটা হচ্ছে এইটা অরিজিনাল, এটা। আর যদি এরকম হতো, কল্পনা করে নিচ্ছি, তাহলে এরকম হলে সেকেন্ড অবস্থায় শুধুমাত্র এর উচ্চতাটা বেড়ে গেছে, বাদ বাকি কিন্তু আগের যে পরিমাণ মোটা ছিল, পুরু ছিল, সেই পরিমাণ মোটা কিন্তু এখনোই রয়েছে। তো তাই যদি হয় তাহলে জিজ্ঞেস করে, তাহলে বলছে এবার একটা শর্ত বলেছে যে আগে যতটা এর ভেতরে জায়গা থাকবে, এর যে আয়তন হবে, আর এখন যে আয়তন হচ্ছে যদি বেড়ে যায়, এখন যে আয়তন হবে, তাহলে এর মধ্যে 539 ঘন ডেসিমিটার জায়গা বেশি থাকবে। কার মধ্যে বেশি থাকবে? এর মধ্যে, অবভিয়াসলি এর মধ্যে বেশি থাকবে, কারণ এটা ছোট এটা বড়, বড়র মধ্যে তো বেশি থাকবে। কতটা বেশি থাকবে? সেই বেশিটা থাকবে 539 ঘন, কি বলেছে আর একবার দেখি, 539 ঘন ডেসিমিটার জায়গা বেশি থাকবে। তাহলে চোঙের উচ্চতা বের করো। চোঙের উচ্চতা বের করতে বলেছে, চোঙের উচ্চতা হচ্ছে এটা, কত হবে উচ্চতা, কত উচ্চতা, এইচ, এইচ সমান বের করতে বলেছে, অর্থাৎ এইচ সমান বের করাও যা, 2r সমান বের করাও তাই, এইচ আর 2r হচ্ছে দুটোই সমান, তাহলে আমাকে এটা বের করতে হবে। তো প্রথম অবস্থায় আমি দেখতে পাচ্ছি, প্রথম অবস্থায় যে চোঙটা রয়েছে যখন বাড়েওনি কমেওনি, যে পরিস্থিতিতে ছিল এর ব্যাসার্ধ তার দ্বিগুণ ছিল উচ্চতা, সেই অবস্থার ভেতরে যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু আমরা বের করি, সেই জায়গাটুকু আমরা বের করি, সেই জায়গাটুকু প্রথম ক্ষেত্রে যে চোঙের তার আয়তন, আমি সম্পূর্ণগুলো লিখছি না, কিছু কিছু শব্দ আমি অমিট করে যাচ্ছি, তোমরা সেগুলো লিখবে। আয়তন, আয়তনের ফর্মুলা জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ হয়, পাই আর স্কোয়ার এইচ আয়তনের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা তাই লিখলাম প্রথম ক্ষেত্রে, পাই, পায়ের মান হচ্ছে পাই, পায়ের মান 22-এর সাথে আমি লিখছি না, দেখি পরবর্তীতে কাটাকুটি করা যায় কিনা। পাই হচ্ছে 22-এর সাথ, লিখবো না, পাই লিখবো আর, আর মানে এখানে হচ্ছে আর, আর এর মান কিছু দেওয়া নেই। এইচ, এইচ এর জায়গায় আমি কত লিখবো? এইচ এর জায়গায় লিখবো 2r, এইচ এর জায়গায় লিখছি 2r। তাহলে কি দাঁড়াচ্ছে? আর স্কোয়ার, আর এখানে আর, আর 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 স্কোয়ার গুণ করলে হচ্ছে আর কিউব। তাহলে যেটা আসছে, দুইটাকে আগে লিখলাম, পাইকে লিখলাম আর স্কোয়ার, আর আর গুণ করে আর কিউব হয়ে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে যে আয়তন ছিল, যে প্রথম ক্ষেত্রে যে আয়তনটা পাচ্ছি, অর্থাৎ এর ভিতরে যে পরিমাণ জায়গা থাকছে, সেই জায়গাটার পরিমাণ 2 পাই আর কিউব, এই পরিমাণ জায়গা প্রথম ক্ষেত্রে ছিল। বা দ্বিতীয় ক্ষেত্রে দেখি কি হয়। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় সিনারিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে তখন উচ্চতাটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে যেটা হয়েছে তার আয়তন, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন বের করতে গেলে আমরা একই ফর্মুলা ব্যবহার করব, পাই আর স্কোয়ার এইচ ব্যবহার করব, কারণ এর এইচটা পাল্টে গিয়ে 6r হয়েছে, 6 গুণ হয়ে গেছে ব্যাসার্ধের। তাহলে পাই, পাই সমান পাই লিখলাম, দ্বিতীয় ছবির থেকে আমরা এটা লিখবো যে মানগুলো আছে, আর এর মান দেওয়া নেই, আর এর মান আর, আর স্কোয়ার লিখছি, এইচ, এইচ মানে এখানে লিখছি 6r, এইচ এর জায়গায় কত লিখছি? 6r। তাই যদি লিখি তাহলে 6টাকে আগে লিখলাম, 6 পাই আর স্কোয়ার, আর আর গুণ করলে আর কিউব হচ্ছে, তাহলে পেয়ে গেলাম প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো সেটা পেয়ে গেছি। এবার বলছে যে এইটার মধ্যে যে জায়গা আছে সেটা তো পেয়ে গেলাম, আর বড়টার মধ্যে যে জায়গাটা আছে সেটা বের করলাম, 6 পাই আর কিউব পরিমাণ জায়গা আছে। তো কার মধ্যে বেশি জায়গা আছে? দেখতেই পাচ্ছ এর মধ্যে বেশি জায়গা আছে। কতটা বেশি জায়গা আছে? 539 ঘন সেন্টিমিটার বেশি জায়গা আছে। তাহলে দুটো তো সমান হচ্ছে না। সমান কখন হবে? আমি দুটোকে সমান করব, শর্তানুসারে সমান তখনই হওয়া সম্ভব যখন যখন
এর ভিতরের জায়গা অর্থাৎ 2πr³ আর এর ভিতরের জায়গা 6πr³। এই জায়গার তুলনায় এই জায়গাটা বেশি। কতটা বেশি বলো? 539 বেশি। তাহলে যতটা বেশি আছে সেই বেশিটুকু যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বেশি কি থাকবে? আর থাকবে না। যেটুকু বেশি ছিল সেটুকু আমি বাদ দিয়ে দিয়েছি। বড়টার মধ্যে এইটুকু জায়গা বেশি ছিল, সেইটুকু জায়গা 539 ঘন ডেসিমিটার জায়গা বেশি ছিল, বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার ফলে দুদিকের পরিমাণ কিন্তু এখন সমান হয়ে গেছে, আর বেশি নেই। আগেরটায় যা ছিল তাই পরিমাণ জায়গা হয়ে গেছে। এবার এইখান থেকে আমার কাজ হচ্ছে আর এর মান বের করা। কেন? আমাকে বলেছে যে উচ্চতা বের করতে হবে। তাহলে আমাকে যেটা বের করতে বলেছে সেটা লিখে রাখি আমি। আমাকে বের করতে বলেছে উচ্চতা কত, এইচ বের করতে হবে। এইচ সমান কত? এইচ বের করাও যা, 2r বের করাও তাই। প্রথম ক্ষেত্রের উচ্চতা বের করতে বলেছে, দ্বিতীয় ক্ষেত্রের উচ্চতা কিন্তু বের করতে বলে। তাহলে এইচ ও যা, 2r ও তাই। তাহলে 2r আমাকে বের করতে হবে। 2r সমান এইচ। তাহলে 2r এর মধ্যে আমাকে আর বের করতে হবে। যদি আমি আর বের করতে পারি তাহলে আমার 2r ও বেরিয়ে যাবে 2 গুণ করে দেওয়ার সাথে সাথে। এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 2πr³, ডান দিকে আছে 6πr³। সবগুলোকে একদিকে নিয়ে আসছি, একই জাতীয় জিনিসকে একদিকে নিয়ে আসছি। তো ডান দিকে যেটা আছে বাঁদিকে 2πr³ লিখলাম, ডান দিক থেকে নিয়ে আসলাম 6πr³ সমান চিহ্ন ক্রস করে বাঁদিকে আসলো বলে চিহ্ন পাল্টে এখানে প্লাস চিহ্ন ছিল, এদিকে মাইনাস হয়ে গেল। ডান দিকে যেটা আছে -539। দেখো 2খানা πr³ ছিল, তার থেকে 6খানা πr³ চলে গেল, তাহলে থাকছে -4πr³। ডান দিকে পড়ে আছে -539। দুই দিক থেকে মাইনাসে মাইনাসে ব্যালেন্স হয়ে গেল। হলো। এইবার আমরা r³ সমান বের করবো। r³ সমান কত বেরোবে? r³ সমান 4π এর সাথে গুণ ছিল r³ এর সাথে, তাহলে 4π কে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। গুণ অবস্থায় ছিল যখন কিনা এই বাঁ দিকে ছিল, তো ডান দিকে যখন যাবে ভাগ হয়ে যাবে, 4π হয়ে গেল। দেখতে পাচ্ছি আমরা 4π হয়ে গেল। এইবার পরের লাইনে আমরা পায়ের মান বসিয়ে দিই। উপরে ছিল 539, 4 এখানে ছিল, 4 4-এর মতো থাক। এখানে পাই মানে হচ্ছে 22/7। উপরে 7 দিচ্ছি, 22/7। এবার দেখি কাটাকুটি করা যায় কিনা সেটা দেখি। কাটাকুটি যদি, হ্যাঁ কাটাকুটি করা যাচ্ছে। 11 দিয়ে যদি কাটাকুটি করি, দেখো এখানে 11 দিয়ে কাটলে হচ্ছে 2, 11 দুগুণে 22, এখানে 11 দিয়ে কাটলে 4 11 44, 9 11 99। এই হলো। আমি এইবার একটু বোঝার সুবিধার্থে কিছুই মুছছি না, আমি একটু ডান দিকে লিখছি। নিচে আর জায়গা নেই, ডান দিকে লিখছি। তো বাঁ দিকে ছিল r³ সমান, r³ সমান কত পেয়েছি? 49 × 7, 49 × 7 এটা পেয়েছি। আর নিচে কি পেয়েছি? নিচে পেয়েছি 4 × 2, 4 × 2 এটা পেয়েছি। এইবার দেখি 49-কে কত লিখতে পারি? 7 7 49, 7 × 7 করলে 49 হয়। এখানে আর একটা 7 আছে, লিখছি। এখানে 4-কে লিখতে পারি 2 × 2, তার সাথে আর একটা 2 ছিল। তাহলে প্রত্যেকটা জিনিস দেখো, দেখতে পাচ্ছ 3 বার করে আসছে। এখানে লিখতে পারি 7-এর কিউব, 7 3 বার গুণ অবস্থা আছে, আর 2 3 বার গুণ অবস্থা আছে বলতে 2-এর কিউব। তাহলে আলটিমেটলি যেটা বেরোলো সেটা হচ্ছে 7/2। পুরোটার মাথায় কিউব দিয়ে দিচ্ছি। ডান দিকে, বাঁদিকে কি আছে? বাঁদিকে আছে r³ সমান 7/2 তার কিউব। দুদিক থেকে কিউব কিউব কেটে দিলাম। অতএব r সমান যেটা বেরোলো সেটা হচ্ছে 7/2। দুদিকে কিউব কেটে দিয়েছি, r সমান হচ্ছে 7/2। ব্যাসার্ধ 7/2, 7/2 মানে 3.5 বেরোলো। তাহলে আমাকে বলেছিল যে h সমান কত, এটা বলেছিল। h সমান কত বলো? আমি এখানে লিখে দিচ্ছি h সমান কত। h সমান হচ্ছে 2r। h সমান হচ্ছে 2r, মুছে নিয়ে একটু। আমাকে বলেছে h সমান কত? h সমান হচ্ছে 2r। তো 2 তো 2 লিখলাম, আর এর মানেই মাত্র বের করলাম 7/2, আর এর মান 7/2 বের করলাম, 2 আর 2 কেটে গেল। তাহলে h সমান যেটা বেরোলো সেটা হচ্ছে 7। অর্থাৎ কিনা এই যে প্রথম অবস্থায় যে চোঙ ছিল, যেটা না বাড়া অবস্থায় ছিল, বেড়ে গিয়ে তো অনেকটা বড় হয়ে গেছিল, 6r হয়ে গেছিল উচ্চতাটা, কিন্তু প্রথম অবস্থায় ছিল 2r উচ্চতা। সেটা সমান বের করলাম, উচ্চতা বেরিয়ে গেল h = 7 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। লিখে নাও। এই চ্যাপ্টারে এবার লাস্ট অঙ্কটা করব, অর্থাৎ 18 অঙ্কটা করব। 18 অঙ্কটা কি বলেছে আমি একবার পড়ছি। একটি লম্ববৃত্তাকার চোঙের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা যদি 36 সেন্টিমিটার হয়, চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট
এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে লিখি। তো যেটা বলে দেওয়া আছে এই চোঙ সম্বন্ধে, বলছে একটা ফাঁপা চোঙ আছে। ফাঁপা চোঙ বলতে কি, চোঙটার ভেতর অংশটা ফাঁকা আর বাদ বাকি চোঙটা যে মেটাল দিয়ে তৈরি, যদি আমি মনে করি চোঙটা লোহা দিয়ে তৈরি, মনে করছি আমি, অন্য কোনো ধাতুতে তৈরি হতে পারে, যদি লোহা দিয়ে তৈরি হয় তাহলে এই চোঙটা যে লোহার পাত দিয়ে তৈরি হয়েছে সে পাতটা তো কিছুটা মোটা, কিছুটা পুরু। সেই পুরুত্ব বা যতটা পুরু, সেই পুরুটা রয়েছে এইটুকু। দেখো, এটা হচ্ছে পুরু, ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে। পুরো অংশটাকে আমি কালার করে দিচ্ছি। এটুকু হচ্ছে পুরু, ওপরেও ঠিক একই রকম ভাবে এটুকু হচ্ছে পুরু। এইভাবে ভাবো যে একটা লোহার মোটা একটা পাত রয়েছে, এরকম আয়তকার পাত। লোহার একটা মোটা আয়তকার পাত রয়েছে, সে পাতটাকে আমি রোল করছি, ঘোরাচ্ছি। ঘোরালে কি হবে? ঘোরালে একটা চোঙ তৈরি হবে, একটা সিলিন্ডার টাইপের তৈরি হবে। সেই সিলিন্ডারটা তো কিছুটা পুরু থাকবে, থিকনেস থাকবে। সেই থিকনেসটা কি? সেই থিকনেসটা হচ্ছে বাইরে আর ভেতরের যে মোটাটা, পুরুত্বটা বা থিকনেসটা, সেইটা। আর ভেতরের অংশটা যেটা দেখতে পাচ্ছ, ভেতরের অংশটা কিন্তু ফাঁকা, ভেতরে কোনো জায়গা নেই। এই অবস্থায় রয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙ, ভেতরে ফাঁকা অবস্থায়। এই চোঙের যে মেজারমেন্ট গুলো দিয়েছে, মাপগুলো ভালো করে লক্ষ্য করবে। এই চোঙের যে মাপগুলো দিয়েছে, সে মাপ উচ্চতা বলেছে হাইট। এই চোঙের হাইট যেটা, এটা একটা বড় চোঙ, এর হাইট হচ্ছে 36 সেন্টিমিটার। 36 সেন্টিমিটার, উচ্চতাকে আমরা এইচ ধরছি, 36 সেন্টিমিটার। আর বলেছে যে এই যে চোঙটা আছে, এই চোঙের অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ, ভালো করে এটা বলছো। অন্তর্ব্যাসার্ধ মানে কি? অন্তর্ব্যাসার্ধ মানে চোঙটা তো কিছুটা মোটা, তার একটা বাইরের দিক আছে। চোঙটার যে, যদি একটা চোঙ আঁকি, চোঙ আঁকতে গেলে কি করতে হয়? একটা বৃত্ত আঁকতে হয়, বৃত্ত, মাথাটা বৃত্তাকার। তারপরে এই হয়ে গেল একটা চোঙ, এই হয়ে গেল একটা চোঙ। চোঙ আঁকলে পরে এই যে চোঙটা এঁকেছি, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই পরিধি, এটা হচ্ছে বৃত্তের পরিধি। আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এইবার এই চোঙটা যেহেতু মোটা, তাহলে মোটা হলে এটা দুটো ব্যাসার্ধ তৈরি হবে। একটা হচ্ছে বাইরের দিকটা, অর্থাৎ চোঙটা যতটা মোটা তার বাইরের অংশটা, আর একটা হচ্ছে ভেতরের অংশটা। এই দুটো অংশ যদি বাদ দেওয়া যায়, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে চোঙের যে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে এই দূরত্ব পর্যন্ত, বাইরের দেওয়াল পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলছি বাইরের বহির্ব্যাসার্ধ, মানে বাইরের দিকের ব্যাসার্ধ। আর কেন্দ্র থেকে যে ভেতরের পর্যন্ত দূরত্ব, তাকে বলা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে লাল দাগ পর্যন্ত, যেটাকে আমি বলছি বহির্ব্যাসার্ধ, আর কেন্দ্র থেকে সবুজ দাগ পর্যন্ত, যেটাকে আমি বলছি অন্তর্ব্যাসার্ধ। তাহলে এই দুটো ব্যাসার্ধের মাঝখানের যে ব্যবধান, দুটো ব্যাসার্ধের যতটা মাঝখানের ব্যবধান, সেটাই হচ্ছে চোঙটা পুরু। যদি ধরে নিই এইখান থেকে, এটা হচ্ছে, ধরে নেওয়ার দরকার নেই, এখানে বলেই দেওয়া আছে যে চোঙের বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাস, দেখি কি লেখা আছে, লেখা আছে চোঙের বহির ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। বহির্ব্যাস বলতে মিডিল থেকে লাল দাগ পর্যন্ত যে লাল দাগ পর্যন্ত, আর এই দিক থেকে যদি এই লাল দাগ পর্যন্ত দেওয়া যায়, অর্থাৎ লাল থেকে লাল পর্যন্ত যদি দেওয়া যায়, তাহলে যে মেজারমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে বহির্ব্যাস। বহির্ব্যাসটা বলা আছে বাইরে থেকে বাইরে পর্যন্ত। বহির্ব্যাস, আমি এটাকে লিখছি বহির্ব্যাস, বইয়ে যে মাপটা দেওয়া আছে, আমি ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধটাকে আমি বড় হাতের আট ধরছি, এখান থেকে লাল দাগ পর্যন্ত এটা বড় হাতের আট ধরছি। তাহলে বহির্ব্যাস বলে দেওয়া আছে 2r। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r। এই 2r ব্যাস, আমি চোঙের ক্ষেত্রে যেটা দেওয়া আছে বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ যেটা দেওয়া আছে সেইটা আর ধরলাম। আর যেটা অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে, মানে অন্তর্ব্যাসার্ধ দেওয়া নেই, সেটাকে আমি ছোট হাতের আট ধরলাম। বাইরের দিকের যে বড় অংশটা তাকে বড় হাতের আট ধরলাম, আর ভিতরের দিকের যে ছোট অংশটা, যে দৈর্ঘ্যটা, তাকে আমি ছোট হাতের আট ধরলাম। বইতে বলে দেওয়া আছে যে ব্যাস, ব্যাস বাইরের দিকের ব্যাস, অর্থাৎ বাইরের দিক থেকে বাইরের দিক, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার যদি বাইরের দিকের ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ এর অর্ধেক হয়ে যাবে। তাহলে ব্যাস আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি যে ব্যাস বলে দেওয়া আছে 16, তো ব্যাসার্ধ হবে 8। আর অন্তর্ব্যাস বলে দেওয়া আছে ভেতরের থেকে ভেতরে, অর্থাৎ এই সবুজ থেকে এই সবুজ পর্যন্ত, এটা বলে দেওয়া আছে 12 ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক, ব্যাসার্ধ হবে 12 অর্ধেক 6। এটুকু আমরা অঙ্ক না করে ডাইরেক্ট লিখে দিলাম। ব্যাস দেওয়া আছে, সেখানে আমরা ব্যাসার্ধ লিখতেই পারি। আমরা ব্যাসার্ধটা ধরে নিয়েছি, বাইরের দিকের ব্যাসার্ধ হচ্ছে আর সমান হচ্ছে 16 অর্ধেক 8, আর অন্তর ব্যাসার্ধ হচ্ছে 12 ছিল ব্যাস, তার অর্ধেক 6 লিখে নিলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে যে পাইপটা যে পুরু, যতটা
বা পাইপের মধ্যে বা এই চোঙাকৃতি যে পাইপই যদি ধরি, তাহলে পাইপের মধ্যে যতটা লোহা লেগেছে, সেই লোহা যতটা লেগেছে, সেই লোহা যতটা পুরু, তার পুরুর মধ্যে একটা বাইরের দিক থাকবে, একটা ভেতরের দিক থাকবে। যদি তাকে রোল করা যায়, গোল করা যায়, তাহলে তার একটা বাইরের দিক থাকবে। তো বাইরের দিকের যে অংশটা, সেটার ব্যাসার্ধ হচ্ছে 8 বড় হাতের, সেটা সমান 8। আর অন্তর দিকের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে ছোট হাতের 8, সেটা সমান 6। এটা আমরা পেলাম। এইবার যদি এইটাকে মনে করি যে এর মধ্যে কতটা লোহা আছে স্যার, এর মধ্যে এই যে চোঙটা তৈরি করতে গিয়ে কতটা লোহা লেগেছে, তো লোহা তো ভেতরে লাগেনি। কেন ভেতরে লাগেনি? কারণ ভেতরটা ফাঁকা বলেই দেওয়া আছে, ভেতরের অংশটা ফাঁপা বলে দেওয়া আছে, ফাঁকা অংশ। তাহলে ফাঁকা অংশ মানে ফাঁপা, হলো একটা সিলিন্ডার। তো ফাঁকা যদি থাকে, তাহলে যেটুকু লোহা লেগেছে সেটুকু লেগেছে যে এই অংশটুকু, অর্থাৎ এটা তৈরি করতে গিয়ে যেটুকু কালো অংশ দাগ দিয়ে দিয়েছে, এই অংশটুকুতে লোহা লেগেছে। তো এটাকে যদি আমরা বের করি, বা যদি মনে মনে আমরা এই সিলিন্ডারটাকে দুটো টুকরো করে ফেলি, মানে দুটো পার্ট করে ফেলি, খুলে ফেলি, খুলে ফেলে বাইরের দিকের একটা বড় সিলিন্ডার পাবো, আর ভেতরের দিকের একটা ছোট সিলিন্ডার পাবো। এর মাঝখানে যেহেতু ফাঁকা, তাহলে লোহা যেটুকু লেগেছে সেটুকু লেগেছে এই ভেতরের দুটোর মাঝখানে যে গ্যাপটুকু, সেই গ্যাপটুকুতে লেগেছে। ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি এখান থেকে মনে করো দুটো সিলিন্ডারকে আলাদা করে দিচ্ছি। তাহলে প্রথম যে সিলিন্ডার ছিল, যে চোঙাকৃতি অংশটা ছিল, যেটা কিনা লাল রং দিয়ে দেখিয়েছি, যে তার আয়তন, অর্থাৎ বহির্ব্যাসার্ধ যেটার আর, বহির্ব্যাসার্ধ যেটা ছিল বড় হাতের আর, তার মধ্যে কতটা জায়গা ছিল সেটা আমি বের করি। তার মধ্যে যে পরিমাণ জায়গা ছিল, তার থেকে যদি ছোটটার মধ্যে যে পরিমাণ জায়গা আছে সেটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই মাঝখানে মাঝখানে জায়গাটুকু আমরা পেয়ে যাব, অর্থাৎ যেটুকু লোহা লেগেছে সেই লোহার পরিমাপটুকু আমরা পেয়ে যাব। তাহলে এর আয়তন, লোহার আয়তন, বা যে ধাতু দিয়ে তৈরি হয়েছে সেই ধাতুর আয়তন, সেই আয়তনটা হবে, আয়তনের ফর্মুলা আমরা জানি, আয়তনের ফর্মুলা বহির্ব্যাসার্ধ যুক্ত যে চোঙ, তার আয়তন, বহির্ব্যাসার্ধ যুক্ত চোঙের আয়তন, বহির্ব্যাসার্ধ যুক্ত চোঙের আয়তন পাই আর স্কোয়ার। এর যেহেতু ব্যাসার্ধ হচ্ছে আর ধরেছি বড় হাতের, সেজন্য বড় হাতের আর স্কোয়ার। এইচ, এইচ দুইজনের ক্ষেত্রে সমান, এইচ সমান হচ্ছে, এইচ দুইজনের ক্ষেত্রে সমান, এইচ সমান, আমি এটা এইচ লিখলাম। তাহলে পাই আর আর মানে হচ্ছে 8, 8 এর স্কোয়ার, এইচ মানে কত হচ্ছে, এইচ মানে 36 হচ্ছে, লিখে দিলাম পাই আর স্কোয়ার এইচ। আর যেটা অন্তর ব্যাসার্ধ যুক্ত ভেতরের যে অংশটা, সেই চোঙটাকে আমি আলাদা আলাদা করে নিয়েছি, তার যে আয়তন, অর্থাৎ অন্তর ব্যাসার্ধ যুক্ত, অন্তর ব্যাসার্ধ যুক্ত চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে ডাইরেক্ট আমি 36 লিখে দিচ্ছি উচ্চতা। এটা হচ্ছে পাই, পায়ের জায়গা পাই লিখলাম। আর আর মানে কত, আর মানে হচ্ছে এখানে 6, 6 এর স্কোয়ার, এইচ মানে 36। তাহলে দুটোর ভিতর থেকে যদি বাদ দিই, তাহলে যেটুকু লোহা লেগেছে বা যেটুকু ধাতু লেগেছে তার পরিমাণ, দুটোর বাইরের অংশটার থেকে ভেতরের অংশটা, ফাঁকা অংশটা যদি বাদ দিই, তাহলে লোহার পরিমাণটা পেয়ে যাবো। তাহলে যেটুকু ধাতু লেগেছে, ধাতুর পরিমাণ, ধাতুর পরিমাণ বা আয়তন বা পরিমাণ আমি লিখতে পারি, ধাতুর পরিমাণ হচ্ছে, বড়টার থেকে ছোটটা বাদ, বড়টা ছিল পাই 8 এর স্কোয়ার ইন্টু 36, ছোটটা ছিল পাই 6 এর স্কোয়ার ইন্টু 36। আমি এই জায়গার থেকে, দুই জায়গার থেকে পাই 36, মানে 36 আর পাই কমন নিতে পারি, এখানেও 36 পাই আছে, এখানেও 36 পাই আছে। ডান দিকে কি পড়ে থাকে, স্কোয়ার হবে, তো ডান দিকে কি পড়ে থাকে, আর স্কোয়ার মানে 8 এর স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার। আমরা এটা পাই, এটা পেয়ে গেলাম। তাহলে 8 এর থেকে 6 এর স্কোয়ার যদি বাদ দেওয়া যায়, তো সেটা আমরা কত হয় দেখি, 36 পাই 8 মানে 8টা 64, আর তার থেকে 36 বাদ দিচ্ছি, এটা বাদ দিলে হচ্ছে 28। 64 থেকে 36 বাদ দিলে হয়ে যাচ্ছে 28। তাহলে এই যে যেটুকু লোহা লেগেছে সেই লোহাটুকু আমি পেয়ে গেলাম। এটা আমি একটা কাজ করলাম। এইবার পরের যে কাজটা বলেছে সেটা ইম্পর্টেন্ট। দেখো, সেটা বলেছে যে এই লোহাটুকুকে কাজে লাগিয়ে বা এই ধাতুটুকু কাজে লাগিয়ে আমি একটা নিরেট চোঙ তৈরি করতে যাচ্ছি। এর থেকে একটা নিরেট, এর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, একটা নিরেট চোঙ তৈরি করতে যাচ্ছে। তো সেই নিরেট চোঙের মাপটা বলে দেওয়া আছে, নিরেট চোঙের যে ব্যাস বলে দেওয়া আছে, নিরেট চোঙের যে ব্যাস, ব্যাস মানে কত, ধারে ধারে যে দৈর্ঘ্য, নিরেট চোঙ এ থেকে বি পর্যন্ত যদি এটাকে ব্যাস বলি, নিরেট চোঙের যে ব্যাস, ব্যাস বলে দেওয়া আছে 2, ব্যাস বলে দেওয়া আছে যে 2 সেন্টিমিটার। আর এর যে উচ্চতা, এর ক্ষেত্রে যে উচ্চতা হচ্ছে, সেটা যদি আমি ছোট হাতের এইচ ধরি, উচ্চতা বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এই ধাতুকে কাজে লাগিয়ে এরকম কটা নিরেট চোঙ তৈরি করা যাবে।
তাহলে এই যে যে ছোট যে নিরেট চোঙ তৈরি করছি, সেই নিরেট চোঙের আমরা দেখি এর মধ্যে কতটুকু লোহা লেগেছে, অর্থাৎ এর আয়তন ধরি, এর আয়তন বের করি। তাহলে এর আয়তনের ফর্মুলা আমরা জানি, আয়তন সমান পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার, আর মানে কত, ব্যাস বলে দেওয়া আছে 2, তাহলে এর ব্যাসার্ধ 1 হবে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে আর এর মান হচ্ছে 1 এর স্কয়ার, এইচ মানে কত 6, ডাইরেক্ট ফর্মুলা লিখে দিয়েছে। তাহলে পাই আর স্কয়ার, আর মানে ওখানে ব্যাসার্ধ হচ্ছে 1, এইচ মানে 6, তাহলে 1 এর স্কয়ার করলে একই হয়, এখান থেকে লিখতে পাচ্ছি 6 পাই। তাহলে কত হচ্ছে 6 পাই, এর ভিতরে যে আয়তন আছে সে আয়তন হচ্ছে 6 পাই, আমরা এটা দেখতে পাচ্ছি। এইবার আমি মুছে দিই একটু। এবার দেখো লাস্ট একটা ধাপ বাকি আছে। তাহলে আমি দেখলাম যে বড়টার থেকে যেটুকু লোহা বেরোলো সেই লোহার পরিমাণটা আমি দেখে নিয়েছি, আর ছোটটা তৈরি করতে গিয়ে যে লোহাটা লাগছে সেটার পরিমাণ আমি দেখে নিয়েছি। ছোটটা তৈরি করতে লোহা লাগছে 6 পাই, এটুকু লোহা লাগছে, আর বড়টার মধ্যে যে লোহা আছে সেটা হচ্ছে 36, দেখো পাই 28, এটুকু লাগছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এরকম ছোট চোঙ এক্স খানা তৈরি করা যাবে, এক্স খানা ছোট চোঙ মিলে তৈরি হয়ে যাবে এই চোঙটার সঙ্গে, যতটা লোহা আছে সেই লোহাটার সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ যেটুকু লোহা এইখানে রয়েছে বড় চোঙটা তৈরি করতে গিয়ে, সেই লোহা দিয়ে আমি এক্স খানা ছোট চোঙ তৈরি করতে পারবো, সলিড যেটা ছিল, পুরু যেটা ছিল। তো একটা চোঙের যে আয়তন সেটা ছিল 6 পাই, তাহলে এক্স খানা চোঙের আয়তন তার এক্স গুণ বেশি হবে। আমি ধরি এক্স খানা ছোট চোঙ বা নিরেট চোঙ তৈরি করা যাবে, ধরি এক্স টি নিরেট চোঙ তৈরি করা যাবে, তাহলে একটি নিরেট চোঙের যে আয়তন সেই আয়তন যদি 6 পাই হয়, তাহলে এক্স খানা নিরেট চোঙের আয়তন তার সঙ্গে এক্স গুণ হবে। তো শর্তানুসারে এবার আমি লিখতে পারবো এই যে চোঙগুলো তৈরি করলাম এক্স খানা চোঙ, সেই চোঙ তৈরি করতে যে ধাতু বা লোহা লেগেছে সে কোথা থেকে পেলাম, বড়টা থেকে পেলাম। তাহলে দুটোর পরিমাণ সমান শর্তানুসারে, ইনডাইরেক্টলি তাই বলে দিচ্ছে, শর্তানুসারে এই দুটোর পরিমাণ সমান, কারণ এই পরিমাণ ধাতু এইখানে ব্যবহার করা হয়েছে। এবার এখান থেকে কাটাকুটি করে আমাকে কিসের মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। কাটাকুটি করে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স এর মান বের করতে হবে, কটা চোঙ তৈরি করতে পারবে। তো ফার্স্টে দেখো পাইয়ের সাথে পাই কেটে দিচ্ছি, 6 এর সাথে কাটলে 6 ছক 36 হচ্ছে। এবার 28 ইন্টু 36, এক্স সমান বেরোচ্ছে 28, 6টা 48 8, হাতে থাকে 4, 6 দুগুণে 12, 12 আর 4 16। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এরকম নিরেট ছোট সাইজের যে চোঙগুলো তৈরি করতে পারবো, এরকম 168 খানা চোঙ তৈরি করতে পারবো বড় ফাঁকা বা ফাঁপা চোঙটার যে ধাতু আছে সেই ধাতুকে কাজে লাগিয়ে। এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। আজকে 3টা অঙ্ক করে দিয়েছি, আশা করি এটা বুঝতে পেরেছো, লিখে নাও। আর তোমরা যেগুলো অঙ্ক করতে পারবে না চেষ্টা করবে সেগুলো আমি কমেন্ট করবে, তখন আমি সেগুলো করে দেবো বা বুঝিয়ে দেবো।